আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এই চ্যাপ্টারটা নিয়ে অনেকের অনেক নানা ধরনের মতবাদ আছে। চ্যাপ্টারটা অনেক থেকে কঠিন লাগে, আবার অনেকজন থেকে সোজা লাগে। এই চ্যাপ্টারের আংশিক ভগ্নাংশটা একটু অনেকজন থেকে কঠিন লাগতে পারে। তো ওইটা নিয়ে আমরা আস্তে আস্তে দেখি রেগুলার আলোচনা করব। এছাড়া আরো অন্যান্য আমাদের খুব যে জিনিসটা খুব বেশি বুঝতে হয় সেটা হচ্ছে যে আমাদের বহুপদী। ওইটা নিয়ে আজকে আলোচনা শুরু করব। তার আগে আমরা একটু জেনে ফেলি বীজগণিতিক রাশি জিনিসটা আসলে কি বোঝায়। বীজগণিতিক বীজগণিতিক আমাদের সাধারণত যতগুলো অ্যালজেব্রা আছে, তো তার মধ্যে এটা হচ্ছে অ্যালজেব্রা একটা টপিক। আমাদের ম্যাথমেটিক্স এর অনেকগুলো সেক্টর আছে। আমাদের লিনিয়ার অ্যালজেব্রা, আমাদের এছাড়া আমাদের ফাংশনাল ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, এছাড়া ক্যালকুলাস, সব বেশ কয়েকটা সেক্টর আছে। তার মধ্যে অ্যালজেব্রা হচ্ছে অনেক বড় একটা সেক্টর। তুমি শুধু অনেক জায়গায় দেখবে শুধু অ্যালজেব্রা নিয়ে আলোচনা করা হয়েছে। তো অ্যালজেব্রা জিনিসটা আসলে কি? আমরা ছোটবেলায় অনেক অঙ্ক করতাম, 1 2 3 4 5 6 7 8, কিন্তু একটা সময় ক্লাস 6 এ যাওয়ার পর আমরা বুঝতে পারছি আমাদের অঙ্কের মধ্যে ইংলিশ ঢুকাই দেওয়া হয়েছে। মানে এক্স কত হবে, ওয়াই কত হবে, জেড কত হবে। ভাই এগুলো তো ইংলিশের জিনিস, ইংলিশের অ্যালফাবেট, এগুলো আমাদের যখন ম্যাথে ঢুকে দিচ্ছে নতুন একটা সেক্টর তৈরি হয়ে গেছে, নাম হয়ে গেছে অ্যালজেব্রা। তো এখন এই অ্যালজেব্রা নিয়ে তোমাদের আসলে পড়াশোনা করতে হবে। তো আমরা অ্যালজেব্রা নিয়ে একটু ডিটেইলস পড়াশোনা করবো আজকে। তো আমরা আজকে একটা টপিক দিয়ে শুরু করতেছি। সে টপিকটা হচ্ছে যে আমাদের চলক। চলক এবং তোমাদের ধ্রুবক নিয়ে অনেকে একটু কনফিউশন থাকে। আমি আজকের ক্লাস একটু বুঝাই দিব, সবাই একটু কার্টুন দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করবো চলক জিনিসটা কি আসলে। আচ্ছা, চলক কি? চলকের ডেফিনেশনটা তোমাদের বইয়ের ভাষায় অনেকটা এরকম। তো এটা বলা হয়েছে তোমাদের বইয়ের ভাষায়, সেটা হচ্ছে আমাদের এটা গণিতের চলক বা চলরাশি বলতে এমন একটা রাশিকে বোঝায় যার মান কোনো গাণিতিক সমস্যা বা পরীক্ষণে পক্ষাপেটে অজ্ঞাত বা পরিবর্তনশীল, এবং এটি কোনো পদার্থ সেটের বিভিন্ন মান গ্রহণ করতে পারে, ব্লা ব্লা ব্লা। মানে অনেক বড় একটা ডেফিনেশন দিচ্ছে। তো এটা বুঝে এই লাইনটা পরে আসলে বাংলাদেশের 99% স্টুডেন্ট বুঝতে পারে না ভাই আসলে চলক জিনিসটা কি। চলক জিনিসটা আমি তোমাকে খুব ইজিলি বুঝাইছি। চলক জিনিসটা যেমন তুমি হচ্ছে নিজে একটা চলক। কেমনে চলক? তো আমি আসলে একটু বোঝার সুবিধার জন্য তোমাকে আমি আসলে স্ক্রিনে নিয়ে আসছি। ধরে নিচ্ছি এখানে যে ছেলেটা হাঁটতেছে এটা হচ্ছে তুমি। তো তুমি কি করো সারাদিন? আসলে বাসায় চলাফেরা করো না, হাঁটাহাঁটি করো, তুমি এদিক থেকে ওদিকে যাও, আবার এদিক থেকে ওদিকে যাও, স্কুলে যাও, বাসায় যাও, খেলতে যাও। তো তার মানে তুমি সারাদিন চলাচল করো। তো এই যে তুমি চলাচল করতেছো, তো তোমার আসলে কি হচ্ছে, মানে যে একটা সময় সাপেক্ষে তোমার অবস্থান পরিবর্তন হচ্ছে। তুমি জায়গা চেঞ্জ করতেছো, তুমি কিছুক্ষণ এখানে, আবার তুমি কিছুক্ষণ এখানে, আবার তুমি কিছুক্ষণ এখানে। আমি তুমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতেছো। এই যে তুমি যে সারাদিন চলাচল করতেছো, তার মানে তুমি এই ক্ষেত্রে একটা চলক। তাহলে তোমার আসলে কি, তোমার আসলে দূরত্ব বা সরণের পরিবর্তন হচ্ছে। এই যে দূরত্ব যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন মানে হচ্ছে চলক। তার মানে যারা যারা পরিবর্তন হবে তাদেরকে আমরা চলক বলি। চলক আসলে কিভাবে কিভাবে পরিবর্তন হতে পারে? যেমন তোমার এখন একটা সাপোজ কোন একটা জিনিস দেখতেছো, কিছুক্ষণ পর একটা তোমার ঘড়ির কাঁটা যেটা আছে, ঘড়ির কাঁটা কিন্তু একটা চলক। যেমন এটা কিছুক্ষণ পর দেখবে যে আমাদের 1 সেকেন্ড দেখাচ্ছে, তার কিছুক্ষণ পর আবার 2 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড, তারপর 4 সেকেন্ড, তারপর 5 সেকেন্ড। তার মানে ঘড়ির কাঁটা যে টাইমটা আছে ওটা একটা চলক, ওটা কিন্তু আমাদের ধ্রুবক না। চলক মানে হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, ওই জিনিসটাকে বলি আমরা সাধারণত চলক। আচ্ছা, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি আমাদের চলক মানে বুঝাই এটা হচ্ছে যে জিনিসটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। আচ্ছা, আমাদের বীজগণিতিক রাশিতে আমরা বিভিন্ন চলককে এক্স ওয়াই জেড এই বিভিন্ন রাশি দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এটা হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা চলক এর মাধ্যমে প্রকাশ করে থাকি আর কি। আচ্ছা, আরেকটা এটার একদম আমাদের অল্টারনেটিভ একটা টার্ম আছে, যেটা আসলে এটা ঠিক কাউন্টার পার্ট বলি আমরা এটাকে। এটা হচ্ছে আমাদের ধ্রুবক। ধ্রুবক জিনিসটা কি? অনেকের নাম আসলে অনেক মানুষ পাওয়া যাদের নাম হচ্ছে ধ্রুব। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ ধ্রুব আছো? ধ্রুব থাকলে আসলে একটু কমেন্ট করে জানাই দাও আমাদের চ্যাট বক্সে। আচ্ছা, ধ্রুবক জিনিসটা আসলে কোত্থেকে আসছে? ধ্রুবক জিনিসটা আমরা অনেকে ধ্রুবক জিনিসটার সংজ্ঞাটা যদি আমি একটু দেখি, তোমাকে আগে সংজ্ঞাটা দেখাই। ধ্রুবক জিনিসটা হচ্ছে অপরিবর্তনশীল রাশিকে ধ্রুবক বলে। পরিবর্তনশীল রাশি, অপরিবর্তনশীল রাশি এগুলো নিয়ে তোমাদের খুব ভেজাল লাগে। আমি একটু তোমাকে বাস্তবিক একটা উদাহরণ দেখাই। তোমরা অনেকে এই তারাটা চিনো, এই তারাটার নাম কি? একটু একটু সবাই একটু কমেন্টে জানাও আমাকে। এখানে একটা তারা দেখা যাচ্ছে, এই তারাটার নাম কি? আমরা তারাটা অনেকে চিনি। কি তারাটা? তারাটাকে কেউ আগে কোনদিন দেখছো? বুঝিও না যে দেখো নাই। আচ্ছা, অনেকে কমেন্টে লিখতেছে হ্যাঁ ভাই এটা হচ্ছে ধ্রুব তারা। আচ্ছা, দুই একজন লিখছে এটা হচ্ছে ধ্রুব তারা। হ্যাঁ, এই যে তারাটা আমি দেখতেছি এটা হচ্ছে একটা ধ্রুব তারা। ভাই ধ্রুব তারা থেকে কি ধ্রুবকটা আসছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকটা এরকম। তুমি একটু খেয়াল করে দেখবা আগেরকার যুগে নাবিক যারা আছে, যারা আসলে জাহাজে করে চলাচল করে আর কি, যারা সাধারণত নৌপথে চলাচল করে, ওরা আসলে কি করতো, ওদের দিক নির্ণয়ের জন্য যখন কম্পাস আবিষ্কার হয় নাই
আমরা আসলে সাগর পাড়ে, তুমি যখন একটা সাগর পাড়ে চলে যাবা, তুমি আসলে বুঝতে পারবে না কোন দিকে উত্তর, কোন দিকে সাউথ, কোন দিকে নর্থ। তুমি আসলে একটা নির্দিষ্ট জায়গায় যেতে চাইলে ওখানে ঠিক মতো পৌঁছাতে পারবে না। তার জন্য আসলে নাবিকরা কি করতো, নাবিকরা রাতে চলাচল করতো। দিনে মোটামুটি কিছুটা কাভার দিয়ে ফেলতে পারতো, কিন্তু রাতে দেখা যেত ওদের চলাচল করতে খুব অসুবিধা হইতো। তো তার জন্য ওরা আসলে কি করতো, একটা স্পেশাল তারা আছে আমাদের আমাদের আকাশে, দেখবে তুমি একটা ধ্রুব তারা আছে। ধ্রুব তারা কিন্তু সব সময় আমাদের উত্তর দিক বরাবর থাকে, ধ্রুব তারার অবস্থান চেঞ্জ হয় না। আমাদের আদার্স যেসব তারা আছে ওরা কিন্তু সবগুলো দক্ষিণমুখী বরাবর নাড়াচাড়া করতে থাকে। আমি দেখবে তুমি প্রত্যেকটা তারা এক মনে হবে যে একটা সাইড করে কিছুক্ষণ কয়েক সেকেন্ড পর পর দক্ষিণ দিকে চলে যাচ্ছে। এখন যে তারাটা আকাশে দেখতেছো ওটা তুমি 5 সেকেন্ড পর নাও দেখতে পারো, মানে ওই অবস্থানে থাকবে না, তার অবস্থান চেঞ্জ হয়ে মনে হবে কিছু দক্ষিণ দিকে সরে গেছে। কিন্তু আমাদের একটা স্পেশাল তারা আছে যেটার নাম হচ্ছে ধ্রুব তারা। ধ্রুব তারাটার আসলে অবস্থান চেঞ্জ হয় না, ধ্রুবতারা সবসময় উত্তর দিকে থেকে যায়। তবে কেন হয় না এটা আসলে একটা অ্যাস্ট্রোনমির বিষয়। আমি যদি কখনো জ্যোতির্বিজ্ঞান তোমাদের পড়াই তাহলে এই জিনিসটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো। আজকে ক্লাস হয়তো হচ্ছে না। এই যে ধ্রুব তারা যে তার অবস্থান চেঞ্জ করতেছে না, ধ্রুব তারা নড়াচড়া করতেছে না, তাহলে সে একটা নির্দিষ্ট অবস্থায় নিজের অবস্থানটা ধরে রাখছে। চেঞ্জ না হওয়ার যে ব্যাপারটা আছে ওটাকে বলি আমরা ধ্রুব। মানে যদি কোনো কিছু চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি, ওটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সরি ওটা হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। যদি কোনো কিছু চেঞ্জ না হয় সময়ের সাথে, আগের অবস্থায় থেকে যায়, ওটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো আশা করি সবাই বুঝতে পারছো আমাদের এতটুকু পর্যন্ত। তো এই চলকা ধ্রুবক এই কনসেপ্টটা আমাদের আজকে ক্লাস অনেক কাজ দিবে। তো আমরা যেখানে সুইচ করতেছি সেটা হচ্ছে আমাদের বহুপদী। আমাদের টপিক জুড়ে থাকবে বহুপদীর সমীকরণ কিভাবে ডেভেলপ করতে হবে, কিভাবে আদর্শ বহুপদী নিয়ে কাজ করতে হয়, এগুলো নিয়ে আমাদের কাজ। তো বহুপদী জিনিসটা কি? তো বহুপদী এই যে তুমি দেখতেছো, বহুপদ মানে অনেকগুলা পদ মিলে নির্দিষ্ট পদ গঠন করা, মানে অনেকগুলো পদের সমষ্টি হচ্ছে বহুপদী। নামে একটা বোঝা যাচ্ছে এখানে একটা বহু আছে, একটা পদই আছে। বহু মানে বোঝায় আসলে অনেক, আর পদী মানে আসলে পদই বোঝায়। যেমন এখানে কয়টা পদ আছে, এখানে টু আছে, এক্স আছে, টু আছে। তো এখানে একটা টু, এখানে একটা এক্স, তার মাথার উপর একটা টু। কোন জিনিসটা আসলে কি মিন করে, এখানে এই টোটাল মিলে তিনটা মিলে যে জিনিসটা গঠন করছে ওইটা নাম হচ্ছে একটা বহুপদী। তো এই জিনিসটা বহুপদীর মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা পরিচয় আছে। আমি যদি তোমাকে দেখাই, এই যে একটা টু দেখতে পাচ্ছি, টুটার পরিচয় হচ্ছে ও হচ্ছে একটা সহগ বা কোফিসিয়েন্ট, আমরা ওদেরকে সহগ বলি। এছাড়া মাথার উপর যে এখানে পাশে যে এক্সটা দেখতে পাচ্ছ, এখানে যে এক্স যেটা আমরা দেখাচ্ছি, ওইটা হচ্ছে আমাদের চলক বা ভেরিয়েবল। তার মানে এই জিনিসটা মানটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এক্স এর মানটা কি হবে আমরা বলতে পারবো না, কখনো 5 হইতে পারে, কখনো 2 হইতে পারে, কখনো 3 হইতে পারে। এটা হচ্ছে একটা ভেরিয়েবল। আর আমাদের যেটা আছে টু, যেটা আছে টু এর মান কি চেঞ্জ হয়? আনসার হচ্ছে না, টু তো সারা জীবন টু থাকি জায়গা, আমি টু হচ্ছে একটা সহগ। আচ্ছা, তার মাথার উপর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মাথার উপর একটা টু আছে। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের ঘাত বা পাওয়ার। এই জিনিসটাকে আমরা পাওয়ার বলি। এটা হচ্ছে যে আমাদের ঘাত, মানে এটা আসলে সবসময় মাথার উপর থাকে। স্কোয়ার টার্ম বলি, স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4। এই জিনিসগুলো সম্পর্কে আমরা অনেকে আসলে পরিচিত। তো এই জিনিসগুলো আসলে সাধারণত এখান থেকে আসছে আমাদের। ওকে, তো আশা করি আমরা এখানে বহুপদীর পরিচিতিটা আমরা পেয়ে গেছি। আমাদের প্রথমে সামনে যে টার্মটা থাকে ওটা হচ্ছে আমাদের সহগ বা কোফিসিয়েন্ট। আমাদের মাঝখানে এক্স যুক্ত যেসব টার্ম থাকে, এক্স ওয়াই জেড, আমরা সাধারণত ভেরিয়েবল যেটা আছে ওটাকে এক্স ওয়াই জেড কে পি কিউ এরকম দ্বারা প্রকাশ করে থাকি, বিভিন্ন একটা রাশি দিয়ে প্রকাশ করে থাকি। ওটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। আর আমাদের যেসব পাওয়ারে থাকে ওইটা জিনিসটা হচ্ছে আমাদের ঘাত। তো এতটুকু বল, আমি একটু থামতেছি। আমি তোমাদের চ্যাট গুলো দেখতেছি, কে কি বলতেছে। স্যার আপনি কি মাঝে মাঝে চিটাং এর ভাষায় কথা বলেন? জানি না, আমাদের আশেপাশে মানুষগুলো বুঝতে পারবে ভালো, চিটাং ভাষা বলতে পারি। এটা হচ্ছে 2x²। তো এতটুকু গেল আমাদের। তো এখন হচ্ছে আমরা হচ্ছে বহুপদীর বিভিন্ন পরিচিতির মধ্যে চলে যাব। তো এটা গেল আমাদের হচ্ছে একটু রিগোরাসলি আলোচনা করতে হবে। বিভিন্ন ধরনের বহুপদী সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় না, এটা হচ্ছে দেখতে পাওয়া যায় আর কি। তো বিভিন্ন বহুপদী নিয়ে আমরা একটু আলোচনা করবো। দুই একটা বহুপদী খুব বেশি কমন, ওইগুলো নিয়ে আমরা এখানে স্ক্রিনে একটু আলোচনা করবো। তো ফার্স্ট যে বহুপদীটা আছে ওটা হচ্ছে দুই চলকের বহুপদী। দুই চলকের বহুপদী কি? দুই চলকের বহুপদী হচ্ছে যে বহুপদী দুইটা চলক নিয়ে গঠিত, তার মানে চলক থাকবে দুইটা। আমরা আগে যে 2x² দেখাইছিলাম ওখানে সাধারণত চলক ছিল একটা, এবং ওই চলকটা হচ্ছে আমাদের এক্স ভেরিয়েবল। দেখো চলক কিন্তু একটাই আছে, শুধুমাত্র এক্স। আবার দেখো আমি যদি এখানে চলক বাড়াই এক্স ওয়াই জেড, তো তাহলে দেখবে চলক কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। চলক যদি বৃদ্ধি পাই তাহলে ওইটাকে আমরা সাধারণত বলে থাকি সাধারণত দুই চলক বিশিষ্ট আমাদের বহুপদী। যেমন আমি কয়েকটা উদাহরণ দেখাইছি, সেটা হচ্ছে 2x² y⁴ আর 9xy। এখানে তুমি প্রত্যেকটা দেখবে এখানে এক্স আছে ওয়াই আছে, এক্স আছে ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই করে আছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা দুই চলক বিশিষ্ট বহুপদী। এমডি আব্দুল্লাহ, তুমি হ্যান্ড রেজ অন করছো, তুমি কি কিছু বলবা? মাত্রই হ্যান্ড রেজ অন করছে, আমি তাকে আনমিউট করতেছি, তুমি চাইলে কিছু বলতে পারো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, আই থিংক আব্দুল্লাহ কোনো কোশ্চেন করবে না, আমরা আবার ক্লাসে ফেরত যাচ্ছি। একজন জিজ্ঞেস করছে স্যার আপনি এখন কোথায়? আচ্ছা আমি এখন চিটাং। ওকে,
ওকে, তো আমরা আবার পড়াশোনায় ফেরত আসি। আমরা বলছি তিন চলক বিশিষ্ট বহুপদী কারা, আমরা দ্বিচলক বিশিষ্ট বহুপদীটা দেখলাম। আমাদের তিন চলক বিশিষ্ট বহুপদী কোনটা হবে? তিন চলক বিশিষ্ট বহুপদী হবে যে চলকের যে বহুপদী তিনটা চলক নিয়ে গঠিত। তার মানে এখানে যদি আমাদের চলক তিনটা থাকে, মানে এক্স ওয়াই জেড এরকম বিভিন্ন ধরনের চলক যদি থাকে, তো এটাকে আমরা সাধারণত বলে থাকি তিন চলক বিশিষ্ট বহুপদী। তো এখানে আমরা সাধারণত এটাকে এভাবে প্রকাশ করে থাকি, সি এক্স এক্স পি প্লাস ওয়াই কিউ প্লাস আর জেড। তার মানে এখানে চলক কয়টা আছে? এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে। তার মানে এখানে চলক আছে যেহেতু তিনটা, তাহলে এটা হচ্ছে তিন চলক বিশিষ্ট একটা বহুপদী। আচ্ছা, এতটুকু বুঝে আমরা সবাই বুঝতে পারছি। আর একটা আছে আমাদের শূন্য বহুপদী। শূন্য বহুপদীটা কি? একজন জিজ্ঞেস করছে স্যার সি আসলো কেন? আচ্ছা, সি জিনিসটা আমরা কনস্ট্যান্ট বোঝাচ্ছি, সি ফর কনস্ট্যান্ট। এখানে হচ্ছে যে কোনো একটা রাশি যুক্ত থাকতে পারতো, যেমন 2 3 5 6 এরকম একটা রাশি যুক্ত থাকতে পারতো। যদি কোনো এরকম রাশি যুক্ত থাকে, তাহলে ওই জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট আকারে সামনে লিখে দিব। প্রত্যেকটা রাশির সাথে কনস্ট্যান্ট থাকতে পারে, নাও থাকতে পারে। তো এখানে আমরা এখানে দেখাচ্ছি এখানে 2x স্কয়ার, এখানে x y 2, এটা সবগুলো মিলে একটা বহুপদী গঠন করে। কিন্তু আমাদের দেখতে হবে চলক কয়টা আছে। এখানে যদি চলক একটা থাকে, তাহলে এটা হচ্ছে মানে একঘাতী বহুপদী। আর যদি দুইটা থাকে, তাহলে এটা দুই চলক বিশিষ্ট বহুপদী। তিনটা থাকলে, এখানে এক্স ওয়াই জেড তিনটা চলক থাকলে, এটা হচ্ছে তিন চলকের বহুপদী। সামনে অনেক কিছু থাকতে পারে, সি এর জায়গায় হচ্ছে তোমার কনস্ট্যান্ট যে কোনো একটা কনস্ট্যান্ট হবে, 2 3 4 4 5 অনেকগুলো কনস্ট্যান্ট থাকতে পারে। তো ধরো এটা সি মানে একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে, একটা আরবিটারি কনস্ট্যান্ট। আর যে পাওয়ার পি কিউ আর বুঝাচ্ছি, ওটার মানে হচ্ছে এটা পাওয়ার কোনো কিছু কোনো একটা সংখ্যা থাকতে পারে, 3 4 5 6 এরকম বিভিন্ন পাওয়ারে বিভিন্ন সংখ্যা থাকতে পারে। আচ্ছা, ওকে, তো আরেকটা আমাদের রাশি আছে, সেটা হচ্ছে আমাদের শূন্য বহুপদী। শূন্য বহুপদী কি? শূন্য বহুপদী হচ্ছে শূন্য বহুপদী বিবেচনা করা হয়। আর শূন্য বহুপদীর আসলে মাত্রা আসলে অসংখ্যায়িত। তার মানে কোনো বহুপদীর আসলে যদি পাওয়ার জিরো হয়, মানে কোনো কনস্ট্যান্ট না থাকে, তার মানে আসলে কোনো সংখ্যাই নেই, একটা জিরোই আছে আসলে। তো ওরা আসলে আবার কোনো বহুপদী গঠন হয় না। বাট শূন্য বহুপদী নামে একটা জিনিস আমরা কল্পনা করেন, ধরেন কোনো কিছু না, একটা ফাঁকা একটা জায়গা আছে, ওখানে একটা শূন্য বহুপদী থাকতেও পারে। মানে এখানে হচ্ছে একটা জিরো আছে আর কি, একটা বিগ জিরো, কোনো কনস্ট্যান্ট নামে একটা জিরো আছে। তো যাই হোক, তো এটা একটা কাল্পনিক তত্ত্ব, একটা একটা ধারণা আর কি। এবং আমাদের শূন্য বহুপদীর মাত্রাটা আসলে সাধারণত অসংজ্ঞায়িত চিন্তা করা হয়, শূন্য বহুপদীর কোনো মাত্রা থাকে না। ওকে, আমরা পরের টপিক আছি। আমাদের পরের স্লাইডে বলছে শূন্য মাত্রার বহুপদীটা সম্পর্কে একটু ডিটেইলস কথা বলা আছে। কোন শূন্য বহুপদী ধ্রুবক কালে, তার মানে এর কোফিশিয়েন্টটা আসলে নট ইকুয়াল টু জিরো হইতে হবে। তার মানে তার সামনে যে কনস্ট্যান্টটা থাকবে, ওটা আসলে জিরো হইতে পারবে না, ওটা হচ্ছে ঋণাত্মক একটা মান হইতে হবে, বা ধনাত্মক মান হইতে পারে। এটাকে আসলে সাধারণত আমরা শূন্য মাত্রার বহুপদী বলে থাকি। যেমন এখানে আমরা একটা একে দ্বারা এক্স কিউব, মানে এক্স টু দি পাওয়ার জিরো যদি থাকে, আচ্ছা এই জিনিসটাকে আসলে আমরা অনেকটা এরকম বলি, এটা হচ্ছে এক্স বর্জিত পদও বলতে পারি, মানে এটা হচ্ছে চলকটাকে বর্জন করা হয়েছে। ওকে, অনেকে কনস্ট্যান্ট কি জিজ্ঞেস করছে। আচ্ছা, কনস্ট্যান্ট তুমি মানে একটু লেটে আসছো। কনস্ট্যান্ট কি আমরা বলছি? কনস্ট্যান্ট মানে তো হচ্ছে আমাদের ধ্রুবক, যে আসলে চেঞ্জ হয় না, যেমন 2 4 5 6, এটা কিন্তু এদের জায়গা থেকে চেঞ্জ হয় না, মানে এরা আসলে কি, এরা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, মনোযোগী হও সবাই। ওকে স্যার, আমার এখনো শোনা যাচ্ছে না। আই থিঙ্ক যাদের শোনা যাচ্ছে না তাদের মেবি সাউন্ড প্রবলেম, ওটা তোমরা একটু কানেকশন প্রবলেম দেখে নাও। ওকে, তো আমরা আবার ফেরত আসি, আমরা আবার ক্লাসে ফেরত আসতেছি। আমাদের আছে শূন্য গাণিতিক বহুপদীর বেশ একটা উদাহরণ দেখাচ্ছি। এটা হচ্ছে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার, আচ্ছা সামথিং টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0, এই জিনিসটা মান কত কেউ বলতে পারবা? x টু দি পাওয়ার 0 কয়জন জানে আমাদের মধ্যে? x টু দি পাওয়ার 0 জিনিসটা মান কত? বা x এর জায়গায় অন্য কিছু হইতো, 5 টু দি পাওয়ার 0 এই জিনিসটা মান কত? 5 স্কয়ার মান আমরা সবাই জানি, 5 স্কয়ার মান হচ্ছে 25। যদি 5 এর জায়গায় স্কয়ার দিই, ওটা মান আসে 25। এবং 5 টু দি পাওয়ার 0 মান কত? হ্যাঁ, অনেকে লিখছে 1 1 1 1 1। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা সবাই জানে, এটা হচ্ছে যে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 1 1 1। এমনকি 0 লিখতেছে, ভাই 0 হবে না, 0টা ভুল। সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা সব সময় মনে রাখবা। x টু দি পাওয়ার 0 মানে 1, 1 টু দি পাওয়ার 0 মানে 1। আবার 0 টু দি পাওয়ার 0 কি? হ্যাঁ, তো কি ভাই 0 টু দি পাওয়ার 0 কি হবে? আচ্ছা, 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞায়িত, 0 টু দি পাওয়ার 0 কোনো মান থাকে না, এটা আসলে আমরা নির্ণয় করতে পারি না, এটার মান হচ্ছে অসংজ্ঞায়িত। এটা অনেকে 1 বলে, ভাই 0 টু দি পাওয়ার 0 1 না, 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞায়িত। তো তার মানে হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, ওটা সবসময় কিন্তু 1 হবে, এটা কিন্তু মোটামুটি আমরা শিওর। যেমন 1 টু দি পাওয়ার 0 মান হচ্ছে সবসময় 1, 5 টু দি পাওয়ার 0 মান 1। এছাড়া ক টু দি পাওয়ার 0, আমি যদি একটা ক লিখি, ক টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্রিম টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্রিম টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে কোনো কিছু পাওয়ার 0 দিলেই হইলো, জিনিসটা আসলে 1 হয়ে যায়। আচ্ছা, ওকে, তো এখন আমরা সমমাত্রিক বহুপদীতে ফেরত আসতেছি। তো সমমাত্রিক বহুপদীটা কি আসলে? সমমাত্রিক বহুপদীটা হচ্ছে যে কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে তাকে আসলে সমমাত্রিক বহুপদী বলে। যেমন আসলে প্রত্যেক পদের মাত্রা আসলে সেম, মানে কি মাত্রা সেম মানে হচ্ছে, মাত্রা মানে হচ্ছে পাওয়ার, মানে ঘাত আর কি। যদি পাওয়ারটা প্রত্যেকটা পদে সেম হয়, ওটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। যেমন তোমাদের আমরা সবাই একটা সূত্র জানো, a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি বলতে পারবে সবাই? a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা বলো সবাই।
কেউ জানো না? ক্লাসের কেউ পাস করনি? এখন অনেকে পাস করছে মনে হচ্ছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকে এখন লিখতে পারতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আচ্ছা হয়তো বা এটা একটু লেখা কঠিন কিবোর্ডে, এই জন্য একটু সময় লাগছে। ওকে, আমি এটা জিনিসটা ধরে নিছি। ওকে, তো এই যে তোমাদের এটা আসলে সমমাত্রিক বহুপদী কেমনে? মাত্রা কি? মাত্রা হচ্ছে পাওয়ার। পাওয়ার যদি প্রত্যেকটা পদের পাওয়ার যদি সেম থাকে এটা হবে সমমাত্রিক বহুপদী। যেমন তুমি যে একটু খেয়াল করে দেখো এ স্কয়ার এর পাওয়ার কত? 2। আবার দেখো বি স্কয়ার পাওয়ার কত? এটাও 2। আবার দেখো এখানে এর পাওয়ার হচ্ছে 1, মাত্রার উপর কেউ নাই মানে মাত্রার উপর একটা মনে মনে 1 আছে। অনেকে লিখে মাত্রার উপর 0 আছে, 0 নাই, মাত্রার উপর মনে মনে 1 আছে। আবার দেখো বি টু দি পাওয়ার বি এর মাত্রার উপর 1 আছে। আবার দেখো তুমি 1 প্লাস 2 কত হয়? এখানে একটা পাওয়ার আছে, এখানে একটা পাওয়ার আছে, দুইটা পাওয়ারের যোগফল আসে 2। এখানে দেখো প্রত্যেকটা পদের মাত্রা কত? প্রত্যেকটা পদে দেখবে যে মাত্রা হচ্ছে সবসময় 2 আসতেছে। এই পদের মাত্রাও 2, এই পদের মাত্রাও 2, এই পদের মাত্রাটাও 2। তার মানে প্রত্যেক পদের মাত্রা হচ্ছে 2। এই যে প্রত্যেক পদের মাত্রা 2, এই জিনিসটা খুব মজার একটা জিনিস। ওয়েট, আমার একটা ফোন আসতেছে, আমি একটু রিসিভ করে আসি। জাস্ট ওকে, আই এম ব্যাক। ওকে, তো এখানে একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু প্রত্যেক পদের মাত্রাটা আসলে 2 আসতেছে আমাদের, মানে এই জিনিসটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা সমমাত্রিক বহুপদী। আচ্ছা, তো এইখানে সিমিলারলি তোমাদের যতগুলো কিউবিক ফাংশন আছে, তুমি যদি একটু খেয়াল করে a প্লাস বি হোল কিউব, এটার প্রত্যেকটা পদের মাত্রা তুমি একটু খেয়াল করে দেখতে পারো, প্রত্যেকটা পদের মাত্রা আসবে 3। তাহলে এটাও কিন্তু একটা সমমাত্রিক বহুপদী। এখানে প্রত্যেকটা পদ তুমি যদি একটু দেখো তাদের পাওয়ার যেটা আছে, পাওয়ারের যোগফল দেখবে সবসময় 3 আসে। সবসময় 3 পাবা তুমি এটা। এটা হচ্ছে খুব মজার একটা জিনিস, তুমি যেটা সবসময় 3 পাবা, মানে এটা হচ্ছে আমাদের একটা সমমাত্রিক বহুপদী হয়ে যাবে। এখানে আমরা একটু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা আই থিংক তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। স্ক্রিনে হচ্ছে আমাদের সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এটাও দেখবে যে প্রত্যেকটা পদের মাত্রার যোগফল আসবে সবসময় 2। আচ্ছা ওকে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে বহুপদীর একটা স্পেশাল ফর্ম সম্পর্কে জানবো। এটা হচ্ছে বহুপদীর আদর্শ রূপ। বহুপদীর আদর্শ রূপটা আসলে কি? বহুপদী সবসময় একটা নির্দিষ্ট ফর্মে থাকে। মানে ফর্মটা কি? সেটা হচ্ছে কখন তুমি একটা বহুপদীকে বহুপদী বলতে পারবা, সেই সত্যটা হচ্ছে যদি কোনো বহুপদীকে চলকের মানে অধক্রম, অর্থাৎ মুখ্য পদ থেকে শুরু করে ক্রমে ক্রমে ধ্রুবপদ পর্যন্ত বর্ণনা বা প্রকাশ করাকে বহুপদী আদর্শ রূপ বলে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি সবসময় যেভাবে লিখবা, যেমন 5x⁵, এটার পর তোমার সবসময় এটার থেকে এক কমলা একটা রাশি থাকতে হবে। মানে এটাকে আদর্শ বহুপদী বলবো। একটু খেয়াল করো, বহুপদী হইতে পারে কিন্তু বহুপদী আদর্শ রূপ হইতে হবে অনেকটা এরকম। তোমার 5x⁵ থাকবে, তারপরে হচ্ছে 5x⁵ থেকে কমের যেসব পাওয়ার গুলো আছে হচ্ছে স্টেপ বাই স্টেপ বসতে থাকবে। আমরা x⁴, x⁴, এক্স স্কোয়ার, তারপরে x⁴1, তারপরে x⁴0। যেমন এখানে 8 আছে, মানে এটা আসলে x⁴0 আছে। এখানে কিন্তু কিছু একটা আছেই অবভিয়াসলি, এখানে আসলে x⁴0 আছে মানে x⁴0। তার মানে দেখো এখানে ফার্স্টে 5 থেকে শুরু হয়েছে, তারপর পর্যায়ক্রমে কমতেছে 5 4 3 2 1 0। এভাবে কিন্তু আদর্শ বহুপদীগুলো পর্যায়ক্রমে কমতে থাকে। অনেকে বলছে স্যার 40 মিনিট পর কি আমরা আবার অ্যাড হবো? হ্যাঁ, 40 মিনিট পর তোমরা আবার অ্যাড হবা। 40 মিনিট পর আমাদের কানেকশনটা অটোমেটিক্যালি কেটে যাবে। আমি একদম ক্লাসে ফার্স্টে বলছিলাম আমাদের কানেকশন অনেক সময় কেটে যায়। যেমন 4 মিনিট পর, একদম ঘড়ি ধরে 4 মিনিট পর কিন্তু আমাদের কানেকশন কেটে যাবে। তখন তোমরা সবাই কেউ হারাই যাবে না, সবাই আবার জয়েন করবে ক্লাসে। আবার সেম আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে। আমাদের ক্লাস আরেকটু বাকি আছে। ওকে, তো এই যে এটা জিনিসটা আসলে স্টেপ বাই স্টেপ কমতেছে, এটা হচ্ছে আমাদের একটা আদর্শ বহুপদীরই উদাহরণ। এটা হচ্ছে 5 3 2 1, এটা হচ্ছে একটা আদর্শ বহুপদীর উদাহরণ। আচ্ছা, তো 8 কি বহুপদী? আচ্ছা, যেকোনো একটা সংখ্যা 8 যেটা আছে এটা একটা ধ্রুবপদ। হ্যাঁ, এটা কিন্তু একটা বহুপদীর অংশ। এটা একটা ধ্রুবপদ আসলে আমাদের। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ধ্রুবপদ। এইটা হচ্ছে একটা ধ্রুবপদ, একটা ধ্রুবক। আমি এটাকে ধ্রুবক বলতে পারি চাইলে। ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। আচ্ছা, এবার মুখ্য পদ জিনিসটা কি? মুখ্য পদ নামে একটা জিনিস আছে। মুখ্য পদ হচ্ছে বহুপদীতে গরিষ্ঠ মাত্রা যুক্ত পদটা হচ্ছে মুখ্য পদ। গরিষ্ঠ মাত্রা যুক্ত মানে পাওয়ার। গরিষ্ঠ বলতে যাচ্ছে আমি যে মাত্রাটা হচ্ছে বড়। গরিষ্ঠ সাধারণত আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক করছিলাম। গরিষ্ঠ মানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে বড় সংখ্যাটাকে আমরা গরিষ্ঠ বলি। আচ্ছা, মাত্রা যুক্ত। মাত্রা যুক্ত মানে হচ্ছে পাওয়ার যুক্ত, মানে ওই পাওয়ারে থাকতে হবে, অন্য একটা পাওয়ারে থাকলে হবে না। মাত্রা যুক্ত পদ যেটা আছে ওটাকে সাধারণত আমরা বহুপদী বলে থাকি।
আচ্ছা অনেকে হ্যান্ড রেজ অন করে রাখছো, তোমরা কি আসলে কিছু বলবা? আব্দুল অন করছে এন্ড আই থিংক একজন সুমাইয়া অন করছে, তারপর একটা বিভিন্ন অজানা রাশি যেগুলো আছে অন করছে। কিছু বলবা? কোন কোশ্চেন? স্যার এই জায়গায় এই x টু দি পাওয়ার 4 যদি না থাকতো তাহলে কি এটা ধ্রুব বহুপদী আদর্শ রূপ হইতো? হ্যাঁ এটা আদর্শ রূপ হইতো, এটা যদি x টু দি পাওয়ার 4 নাই, কিন্তু তারপরেও দেখো এটা কিন্তু বাই সিকোয়েন্সিয়াল কিন্তু ঠিক আছে। আমাদের পাওয়ার কি বলছে, একটা সর্বোচ্চ পাওয়ার থেকে ক্রমান্বয়ে কমতে থাকে, ক্রমান্বয়ে কমতে থাকবে। এখানে সর্বোচ্চ পাওয়ারটা তখন হবে 4, কোন হচ্ছে এখানে সর্বোচ্চ পাওয়ারটা 5, তো তখন হয়তো এই পাওয়ারটা হয়তো 4, মানে এটা যদি না থাকতো তারপরে এটা জিনিসটাকে আমরা আদর্শ বহুপদী বলতে পারতাম। আসলে তুমি তোমার উত্তর পাইছো। ওকে ধন্যবাদ। ওকে আর কোনো কোশ্চেন? ওকে আই থিংক আর কোনো কোশ্চেন নাই। ওকে তো মুখ্যপদ জিনিসটা কি? মুখ্যপদ হচ্ছে কোন বহুপদীর গরিষ্ঠ মাত্রাযুক্ত যে পদটা আছে ওটাকে আমরা মুখ্যপদ বলে থাকি। যেমন গরিষ্ঠ পাওয়ার মানে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কোনটা? হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এখানে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5। এই বহুপদীটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কোনটা? হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2x স্কয়ার যেটা আছে, এটা 2 যেটা আছে এটা সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার। এবং ওইটা যে সহগটা আছে, এই যে যে এখানে সহগটা কত? এই সহগটা হচ্ছে 2। এই সহগটাকে আমরা সাধারণত মুখ্যপদ বলে থাকি। এই জিনিসটা যেটা আছে এটা হচ্ছে সাধারণত মুখ্য, আচ্ছা সরি এই পুরো জিনিসটাকে মুখ্যপদ বলি। এই 2x স্কয়ার 2 যে কোফিশিয়েন্টটা আছে 2, ওটাকে মুখ্য সহগ বলি। আমি একটু উল্টা বলছি, স্লিপ অফ টাং। ওকে এই যে 2x স্কয়ার যেটা আছে এটা হচ্ছে আমাদের মুখ্যপদ, এটা আসলে পুরো বহুপদীটাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য একে মুখ্যমন্ত্রী, আমরা নামটা শুনছিলাম মুখ্যমন্ত্রী, ভারতের মুখ্যমন্ত্রী আসলে মমতা ব্যানার্জি। ওকে এই জিনিসটা আসলে পুরো বহুপদীটাকে নিয়ন্ত্রণ করে থাকে, যারা আসলে মানে সরকার দলের ক্ষমতা যারা আছে, যারা সম্পূর্ণ সবকিছু জিনিস নিয়ন্ত্রণ করে, ওটাকে সাধারণত মুখ্য বলা হয়। এটা যাতে পুরো বহুপদীটাকে নিয়ন্ত্রণ করে থাকে এই জন্য সাধারণত আমরা এটাকে মুখ্যপদ বলে থাকি। মুখ্য সহগ জিনিসটা কি? মুখ্য সহগ হচ্ছে মুখ্যপদ বহুপদীর যে সহগটা আছে, যেমন এখানে মুখ্যপদ এই সেম বহুপদীটা যদি আমি নিই, ওর মুখ্য যে সহগটা আছে, এখানে সহগটা হচ্ছে আসলে কি? সহগটা হচ্ছে 2, তাহলে এখানে মুখ্য সহগ হবে আমাদের। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। এবং আর 1 মিনিট পর আমাদের কানেকশনটা কেটে যাবে, তো তোমরা 1 মিনিট পর কোথাও হারা যাবে না, তোমরা আবার সেম আইডি লিংক ক্লিক করে তুমি আসলে আবার আইডিটার মধ্যে ঢুকতে পারবা। তো 1 মিনিট আমাদের কানেকশনটা কেটে যাবে, ততক্ষণ আমি তোমাদের একটা মেসেজ করি। আর কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারো। তারপর এসে আমাদের ক্লাস আরো কন্টিনিউ হবে, ক্লাস আর একটু সামনের দিকে আছে, আরো কিছু টপিক আমাদের বাকি আছে, ক্লাসকে আমরা একটু কভার করে দিব। আচ্ছা এই বৌদি ক্লাস কি পরে দেখা যাবে? হ্যাঁ ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, তুমি চাইলে আমি তোমাদেরকে রেকর্ডিং প্রোভাইড করে দিব। যারা কোর্সে ভর্তি হবে তাদেরকে রেকর্ডিং প্রোভাইড করে দিব, তারা চাইলে ওখান থেকে রেকর্ডিং দেখে নিতে পারবা। মুখ আবার বলেন। আচ্ছা মুখ ওকে, তো আমরা আস্তে আস্তে ক্লাসে আমরা ফেরত আসতেছি, আমাদের আসলে স্টুডেন্টরা আশা করি চলে আসছে সবাই। আচ্ছা তো এখন হচ্ছে এটা আমাদের মুখ্যপদ ছিল, এখন হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি। আমাদের এই টপিকটা বহুপদীর মান কিভাবে বের করবা। আচ্ছা পাশে একটা গিয়া আছে, এটা আমি মুছে দিই আপাতত। ওকে তো আচ্ছা গ্রাফিক্স প্যাড ভালো হবে নাকি হোয়াইট বোর্ড ভালো হবে? গ্রাফিক্স প্যাডের মাধ্যমে তোমরা আসলে বিভিন্ন আমাদের নোটগুলো সরাসরি পেয়ে যাচ্ছ, তোমরা জিনিসগুলো ভালো মতো দেখতে পাচ্ছ, এবং আমাদের দেশটা কিন্তু ডিজিটাল হচ্ছে। সো ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নাগরিক হিসেবে আমাদের পড়ালেখাও কিন্তু ডিজিটাল করতে হবে। এন্ড সো এটার জন্য আমার মনে হয় গ্রাফিক্স প্যাডটা ভালো হবে। তোমাদের কি মনে হয় গ্রাফিক্স প্যাড নাকি হোয়াইট বোর্ড? দেখি একটা প্রতিযোগিতা হয়ে যাক, গ্রাফিক্স প্যাড ভার্সেস হোয়াইট বোর্ড। যারা গ্রাফিক্স বোর্ড সাপোর্ট করে তারা জিপি লিখো কমেন্ট বক্সে, আর যারা আসলে হোয়াইট বোর্ড সাপোর্ট করে তারা ডাব্লিউ লিখো। দেখি জিপি, ওকে জিপি দুইটা বোর্ড আছে গেছে, আবার জিপি এন্ড জিপি। ওকে গ্রাফিক্স ভার্সেস জিপি, ওকে আবার জিপি। ওকে হোয়াইট বোর্ড কি কেউ হোয়াইট বোর্ড পক্ষে নাই? জিপি এগেইন ওয়াও সেই জিপি। ওকে জিপি এন্ড জিপি, আমি তো সবগুলো জিপি দেখতেছি, আরে সবাই তো গ্রাফিক্স প্যাড সাপোর্টার। ওকে একজন লিখছে শুধু হোয়াইট বোর্ড, আরেকজন পাইছে হোয়াইট বোর্ড। আর নাই ম্যাক্সিমাম 90% বা তারও বেশি 99% তোমাদের আসলে চাচ্ছ যে গ্রাফিক্স প্যাডের জন্য তোমাদের ক্লাসগুলো হয়। গ্রাফিক্স প্যাডের মাধ্যমে খুব মজা করে ক্লাসগুলো নেওয়া যায়। অনেকে আসলে স্ল্যামিং করতেছে, ডাবল ডাবল কমেন্ট করতেছে, একজন দেখলাম শাওন শিকদার এই মুহূর্তে মনে হয় 6টা কমেন্ট করছে। আচ্ছা শাওন শিকদার তুমি মেবি একটু বেশি কমেন্ট করলে তোমাকে স্প্যামের কারণে ব্যান করে দেয় জুম থেকে অটোমেটিকলি, সো এটা করিও না কখনো। ওকে জিপি ওকে আচ্ছা যাই হোক, সবাই আসলে চাচ্ছে গ্রাফিক্স প্যাডটা যেন যেন ক্লাসগুলো নেওয়া হয় আমাদের। ওকে তাহলে তোমাদের যেটা চাও সেটা দিয়ে আমরা ক্লাসগুলো নেওয়া হবে, গ্রাফিক্স প্যাডে তোমাদের সমস্ত ক্লাস হবে। ওকে তো এখন আমরা একটা ম্যাথ করব, এটা হচ্ছে বহুপদী তোমাদের বইয়ের উদাহরণ 2। বইয়ের উদাহরণ যে 2 নম্বর ম্যাথটা আছে, ওই ম্যাথটা হচ্ছে তোমরা চাইলে এখন খেয়াল করতে পারো, ওই ম্যাথটা এখন আমরা সলভ করব। তো ম্যাথটা কি বলছে, এটা হচ্ছে বহুপদীর মান নির্ণয়ের একটা ম্যাথ। তো এই ম্যাথটা বলছে আমাদের 3x3। ওকে আচ্ছা এই জিনিসগুলো পাওয়ারে কনভার্ট হয়নি, ওকে সরি ফর দ্য মিস্টেক, আমি জিনিসটা একটু আবার লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 3x3 3x3 x3
প্লাস আমাদের 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 8 ইজ ইকুয়াল টু যদি 8 হয় তাহলে আমাদেরকে কোশ্চেন করছে তোমরা আসলে p2 এই বহুপদীটার p2 এর মান বের করো, তোমরা p - 2 এর মান বের করো, p হাফ এর মান বের করো। তো এখন বহুপদীর মান নির্ণয় কিভাবে করতে হবে এই জিনিসটা আসলে তোমাদেরকে আজকে শেখানো হবে। ওকে, আচ্ছা এটা জিজ্ঞেস করছে কত পৃষ্ঠা আমাদের ক্লাসটা। আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু 27-28 পৃষ্ঠার হয়ে থাকে ম্যাক্সিমাম ক্লাস। আমি যতগুলো ক্লাস নিই, আমাদের আগের জেনারেল যে ক্লাসটা নিয়েছিলাম ওটা মেবি 27 কি 28 পৃষ্ঠা ছিল, এন্ড আজকের ক্লাসটাও 24 কি 25 পৃষ্ঠার কাছে আছে, অনেক বড় বড় ক্লাস নেবে। ওকে, তো এটা আসলে তোমাদের খাতায় লিখতে অনেকক্ষণ টাইম লাগতো। গ্রাফিক্স প্যাডের কারণে আমরা কিন্তু দ্রুত ক্লাসগুলো নিতে পারতেছি, এন্ড খুব অনেক বেশি পড়ানো যায়। গ্রাফিক্স প্যাডের ক্লাস নিলে অনেক বেশি পড়ানো যায়। আচ্ছা, তো এখন আমাদের বহুপদীর মান নির্ণয় করতে হবে। বহুপদীর মান আমরা কিভাবে নির্ণয় করব? বহুপদীর মান নির্ণয় করার একটা ইজি একটা প্রসেস হচ্ছে, তোমার এটা হচ্ছে p of x দেয়া আছে, তোমাকে এই জিনিসটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে p of x। তো এটা জিনিসটা আমরা হয়তো তোমাকে বহুপদীর মান নির্ণয় করার জন্য এই যে যেখানে এখানে 2 বসাইছো, আমি বলতেছি p of 2 এর মান বের করতে। p of 2, তার মানে তোমাকে চাইছি আমি p of 2 এর মানটা তুমি আমাকে বের করে দাও। তো p of 2 বের করার জন্য তোমাকে জাস্ট x এর জায়গায় যেখানে যেখানে আসলে x আছে সব জায়গায় আসলে 2 ইনপুট দিতে হবে। তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় তোমার আসলে গিয়ে গিয়ে কি ইনপুট দিতে হবে, এই 2 টাকে তুমি যদি x এর জায়গায় স্থলে বসে দাও, তুমি যেটা পাবা সেটা হবে p of 2। তো এটা কিভাবে করবা? তুমি এখন জাস্ট আমি জাস্ট p যত জায়গায় x আছে ওই জায়গায় আসলে আমি যদি 2 বসাই দিই, তার মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আমি ফার্স্টে 3 লিখবো, 3 লেখার পর আমাদের কি আসবে, 3 লেখার পর আসলে 2, 2 এর পর আমাদের একটা x কিউব এর মাথার উপর আমি এটা কিউব দিলাম, প্লাস এবং এখানে একটা 2 আছে, তারপর আবার একটা আমাদের 2 বসবে এখানে x এর জায়গায়, যেখানে বসছিলাম যেখানে x থাকবে ওখানে 2 বসে দিব, 2x স্কয়ার মাইনাস আবার কি হবে, আবার হবে আমাদের এখানে একটা 7, তারপর এটা আবার 2 হবে, আবার 2 প্লাস 8 প্লাস 8। ওকে, তো এখন তুমি এটা ক্যালকুলেশন করে দেখি এটা ক্যালকুলেশন মান কত আসে। 2 কিউবের মান এখানে 3 * 2 কিউব, 2 কিউবের মান সাধারণত 8 আসে, এবং 8 কে যদি 3 দ্বারা গুণ করি তো 3 * 24 আসে এখানে, 3 * 24 মাইনাস এখানে আসলে একটা 4 আছে, এন্ড বাইরে একটা 2 আছে, টোটাল 4 × 2 = 8, এবং এখানে আসতেছে আমাদের -14, এবং এখানে আসতেছে আমাদের একটা 8 প্লাস 8। ওকে, তো এখন একটু যদি খেয়াল করো এখানে আসলে একটা 14 আছে, এখানে একটা 24 আছে, 10 আসে, এবং এখানে আসলে একটা 10 প্লাস 16, তাহলে এখানে আনসারটা আসতেছে 26। তোমরা অনেকেই লিখে ফেলছো, এই জিনিসটা হচ্ছে যে আরে আমার ফলাফল দেখে আমার থেকে ফার্স্ট। ওকে, তো এটার আনসার আসতেছে আমাদের 26। ওকে, এটা হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 16। ওকে, তো আমাদের আনসার আসতেছে 26 26 26। ও অনেকে লিখে ফেলছে, আচ্ছা যে শাবাশ, ভেরি গুড যারা পারছো। তো এটা আসলে কিরকম, আচ্ছা একটু মনে করে দেখো তো এই জিনিসটা আগে কোথায় পড়াইছিলাম। আগের ক্লাস যারা করছো তারা হয়তো জিনিসটা বুঝে গেছে। ভাইয়া x এর জায়গায় 2 বসেছেন মানে কি? আমরা তো কালকের ক্লাসে আপনি বলছিলেন যে ফাংশন অফ x ফাংশন অফ 2 এর মান কিভাবে বের করবা। ফাংশন অফ 2 এর মান বের করবা ফাংশন যেখানে আছে, ফাংশন অফ x যেখানে আছে, x এর জায়গায় ওই মানটা রিপ্লেস করে দেয় না। আই থিংক এই জিনিসটা সবার মনে থাকার কথা। আই থিংক এটা আমি আগের ক্লাসে পড়াইছিলাম এটা, এই জিনিসটা। তো x স্কয়ার প্লাস 2 এরকম একটা আমাদের যেকোনো একটা ফাংশন ছিল, আমরা বলছি আচ্ছা ফাংশন অফ 2, আমি যদি ফাংশনটার মধ্যে 2 ইনপুট দিই তাহলে কি হবে, তাহলে জাস্ট এখানে x এর জায়গায় তুমি জাস্ট সিম্পলি 2 টা বসাই দিবা, এখানে যেখানে 2 বসাবা f of 2 হবে, এখানে একটা 2 বসবে, তাহলে এখানে 2 স্কয়ার প্লাস 2, তার মানে কত আসবে এটা 4 5 6 আসতেছে। তার মানে এটা 6টা কিভাবে আসতেছে, এটা হচ্ছে আমি ইনপুট দিছিলাম 2, আমি আউটপুট পাচ্ছিলাম 6। তো এই ফাংশনটাকে মেশিন বলছিলাম আমরা আগের ক্লাসে। আই থিংক যারা যারা ক্লাসটা করছে তারা হয়তো সবাই জানো এই জিনিসটা। আচ্ছা, তার মানে এই জিনিসটা কি করতেছে, পলিনোমিয়াল মান বের করা বা বহুপদীর মান বের করা আমাদের ফাংশনের মান নির্ণয়ের ব্যাপারটাকে সাপোর্ট করে। তার মানে আমাদের যেখানে যখন বলতেছে তুমি বহুপদীর মান নির্ণয় করো, এটা আসলে নতুন কিছু না, তুমি জাস্ট x এর স্থলে ওই মানটা বসিয়ে দিবা, যেটা আসলে আমরা ফাংশনে পড়াইছিলাম। তো তার মানে এটা তো একদম ইজি হয়ে গেল। এখন তোমরা দেখি ফাংশন অফ -2 টা দিকে তুমি আমাকে বের করে দাও তো। জাস্ট কি বসাবা, x এর জায়গায় -2, x এর জায়গায় যেখানে যেখানে x দেখবা ওখানে এখানে -2 দ্বারা রিপ্লেস করে দাও, দেখবে তুমি তোমার আনসার পেয়ে যাচ্ছ। স্যার আনসার 6 হবে। হ্যাঁ, আনসার 6 হবে। তো আমি তারপর দেখতেছি এটা আনসার 6 হবে নাকি। ওইটা আসলে তোমাদের ফাংশনের মান বের করার সাথে অনেকটা মিলে গেছে গা। অনেকে বলবে আরে ভাই এটা তো কমন পড়ে গেল, তাই না? আচ্ছা, ওকে, তো এটা আমি যদি -2 বসাই এখানে প্রত্যেকটা জায়গায়। ওকে, আচ্ছা, তো এখানে জাস্ট কি বসবে -2, আমি যদি এখন -2 দ্বারা রিপ্লেস করে দিই তাহলে ঘটনাটা কিরকম হবে তোমরা একটু দেখতে পারো, ঘটনাটা কেমন আসছে আমাদের। ওকে, আমি যদি এখানে প্রত্যেকটা জায়গায় -2 দ্বারা রিপ্লেস করে দিই, এটা হচ্ছে ওকে, এই জায়গায় একটা -2 আসবে, এখানে একটা -2, এবং এখানে একটা -2, এবং এখানে একটা -2,
এবং এখানে যদি হচ্ছে আমি f of -2 এর মানটা বের করি, এটা আসছে 2 কিউব, তাহলে এখানে কিন্তু একটা -24 আসবে, -24 প্লাস এখানে আসলে স্কয়ারে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 4 কে 4 দুগুণ 8 আসে এখানে, এবং এখানে আসতেছে মাইনাস মাইনাসে প্লাস, এখানে 7 দুগুণ 14 এবং এখানে আসতেছে আমাদের 8। তো তুমি যদি এটা ক্যালকুলেটর বের করে ফেলো তো দেখবে তোমার আনসারটা কত আসতেছে। আনসারটা 6 আসছে না? আমাদের একজন বললো এটা 6 আসছে। তো আমি আসলে কথা ধরে নিছি এটা আসলে 8 এর সাথে এটা যোগ করলে আমাদের 16 16 সাথে 14 যোগ করলে 30 30 থেকে 24 বিয়োগ দিলে 6, তারপরে আনসার 6। ভেরি গুড, যে আসলে আনসারটা ফার্স্ট বলতে পারছিলা, শাবাশ। ওকে, হ্যাঁ অনেকে বলছে ভাই এটা ইজি আছে, হ্যাঁ খুব ইজি। ওকে, তাহলে একজন আমাদের পি হাফ এটা তোমাদের এসডব্লিউ থাকলো, অনেকে আছে যারা আমাদের অলরেডি এখন বের করা শুরু করে দিছে, এবং একজন আমাদেরকে বলতেছে এটা আনসারটা 43/8 হবে। শাবাশ, খুবই ভালো, তুমি আসলে আমাদের ওয়ান স্টেপ আগে এগিয়ে আছো আমাদের থেকে। ওকে, হ্যাঁ অনেকে 6 বলছে, অনেকে 6 বলছে আমার সাথে। তো আশা করি এই জিনিসটা সবাই পারবা। তোমাদের ফাংশনের মান নির্ণয় করতে দিলে আসলে এটা একদম খুব ইজি, এটা আসলে বহুপদীর মান নির্ণয় করা আর ফাংশনের মান নির্ণয় করা অনেক সেম, একদম পুরো সিমিলার মনে হচ্ছে আমাদের থেকে। তার মানে আমরা এই আইডিয়াটা চাইলে কাজে লাগাতে পারবো। তো এটা তো আসলে কি হয়ে গেল, আমাদের আসলে ম্যাথমেটিক্স এর আমরা যখন জেনারেল ম্যাথে একটা ফাংশনের একটা টপিক পড়েছিল ওটা আমাদের কাজে লেগে গেছে। তো তার মানে জিনিসটা একটা মিম দেখে নিতে পারো, তানজিম স্যার যখন জেনারেল ম্যাথের ফাংশন শিখে ফেলার পর যখন সেটা হায়ার ম্যাথে কাজে লাগে, একটু চালাক না হলে দুনিয়াতে টিকা খুব কঠিন। আচ্ছা, ওকে, তো এখন আমি তোমাদের একটু কমেন্ট বক্সে যাচ্ছি, দেখি তোমরা কি লিখতেছো। অনেকে এটা এসডব্লিউ এর আনসার অলরেডি এখন করা শুরু করে দিছে, 43/8। ওকে, আচ্ছা, ওকে, শাবাশ, অনেকে লিখতে পারছে আমাদের সাথে। আচ্ছা ভাইয়া, আগের ক্লাসগুলো কিভাবে পাবো? আজকে নিউ তাই। আচ্ছা, আগের ক্লাসগুলো তোমার আমরা এখানে একটা অলরেডি কোর্স চালু করছি, তোমরা একটা কাজ করো, তুমি যারা যারা নিউ আছো তারা একটু আমাদের কোর্সের সাথে ভর্তি হয়ে যাও। তাহলে যেমন আমি তোমাদেরকে একটু কোর্সের ব্যাপারে বলে দিচ্ছি, জাস্ট আ মিনিট। তোমরা যারা আসলে ম্যাথে একটু উইক, মানে ম্যাথে কিভাবে ভালো করবে বুঝতে পারতেছো না, তো তাদের জন্য আসলে এই জিনিসটা, এই স্লাইডটা তাদের জন্য। তো রুল নাম্বার 1 হচ্ছে তোমরা আসলে তানজিম স্যার ম্যাথ কোর্সের সাথে ভর্তি হয়ে যাও, আমরা অলরেডি একটা কোর্স চালু করছি। তো কোর্সটা আসলে কিভাবে, আমরা হচ্ছে তোমরা যারা ম্যাথে উইক তাদের জন্য আসলে এই কোর্সটা চালু করছি। আমাদের আসলে দুইটা কোর্স অলরেডি চলতেছে, একটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ এবং আরেকটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ। তো জেনারেল ম্যাথের ক্লাস আসলে আমাদের 9 তারিখ একাডেমিক ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, এবং তোমাদের মধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে গা, ম্যাক্সিমাম স্টুডেন্ট অলরেডি ভর্তি কমপ্লিট করে ফেলছে। তো যারা যারা এখনো ভর্তি করে নাই তারা আসলে অনেক বড় কিছু একটা মিস দিচ্ছ, তারা আসলে তাড়াতাড়ি দ্রুম দ্রুম করে ভর্তি হয়ে যাও গা। তারা আসলে তাদের ভর্তির কাজটা শেষ করে ফেলো, এবং আমরা হায়ার ম্যাথ যে কোর্সটা আছে ওটা কিন্তু আমরা 14 তারিখ থেকে একাডেমিক ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। তো তোমরা একটা কাজ করো, তোমরা 14 তারিখের মধ্যে আমাদের হায়ার ম্যাথ কোর্স যেটা আছে ওইটা তাদের আমরা 200 টাকা, শুধুমাত্র 200 টাকা এই নাম্বারে বিকাশ করার মাধ্যমে, এখানে আলামিন ভাইয়ের নাম্বারটা দিচ্ছি, তোমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলে তোমাদের ভর্তিটা কমপ্লিট করে ফেলো। এবং এটার মধ্যে তোমাদের জন্য অনেক বড় একটা চমক থাকবে, এন্ড তোমাদের জন্য একটা ডিসকাউন্ট দেওয়া হলো, সেটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথে আসলে আমাদের তুমি দুইটা কোর্স একসাথে করো তোমাকে 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, তুমি 40 টাকায় এই দুইটা কোর্সই করতে পারবে, সরি 400 টাকায় এই দুইটা কোর্সই করতে পারবে আমাদের। সো তা একদম দেরি না করে সবাই আসলে দুরুম দুরুম করে আসলে কোর্স গুলোতে ভর্তি হয়ে যাও, যাতে তোমরা আসলে ওখানে কিন্তু তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে, অনেক বড় একটা সারপ্রাইজ। সো যারা সারপ্রাইজটা অনেকে জানে, আসলে কেউ বলিও না সারপ্রাইজটা কি আসলে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে এতক্ষণ ধরে ক্লাসে ছিলা। তো ঠিক আছে, আমাদের আজকে ক্লাস এ পর্যন্ত থাকলো। সবাইকে শুভকামনা জানিয়ে এবং আমরা আজকে ক্লাস এখানে শেষ করতেছি। সবাইকে শুভরাত্রি, এবং তোমরা কোর্সে ভর্তি হতে ভুলবে না কিন্তু, নাহলে অনেক বড় কিছু একটা মিস করবা, তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করতেছে। টিল দেন, সাইনারা।